এটি প্রথম অনুষ্ঠান আমার। আসলে গত কদিন থেকে আবার রমজান মাস একদিকে, অন্যদিকে আমার ব্যবসায়িক এবং প্রফেশনাল কাজে খুবই ব্যস্ত ছিলাম। যার কারণে অনেক দিন থেকে ভিডিও ঠিকমতো করা হয়ে উঠছিল না। ভাবছিলাম ভিডিওতে আবার ফিরে আসব। আবার ফিরে আসলাম। আশা করি এবার আপনাদের সাথে আবার এই ভিডিওর মাধ্যমে নিয়মিত যোগাযোগ হবে। আপনাদের অনেকেরই মনের কথা, আমারও মনের কথা, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ কখন ফিরবে, সক্রিয় হবে এবং বাংলাদেশের রাজনীতির মাঠে প্রধানতম খেলোয়াড় হিসেবে মানুষের কাছে আবির্ভূত হবে। এই প্রশ্নটি করছি কেন? এই প্রশ্নটি করছি এই কারণে যে 17 মাস থেকে 18 মাস ডক্টর ইউনূসের একটি বর্বর সভ্যতার সমাজ, মানে প্রাগৈতিহাসিক যুগে যে বর্বর সমাজ ছিল, মগের মুল্লুক, মবের মুল্লুক, আমরা সবে ডক্টর ইউনূসের যুগে দেখেছি। দেশকে একটি উপনিবেশ তৈরি করার যে বন্দোবস্ত আমেরিকার সাথে তিনি করেছেন, এখন এই দুর্দিনে আমেরিকার দোস্তদের বাইরে কারো কাছ থেকে তেল কিনতেও আমাদের অনুমতি চাইতে হচ্ছে। সাম্প্রতিক ইউরোপিয়ান ইউনিয়নের একটি রাষ্ট্র, যেটি ফ্রান্সের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশ যদি ইউরোপের সব দেশের জন্য, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রসমূহের জন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো যদি সমান সুযোগ সুবিধা যদি না রাখে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে তাদের বিনিয়োগ, তাদের মানে অর্থনৈতিক কর্মকাণ্ড এইসবে তারা আগ্রহী হবে না, ব্যবসা বাণিজ্যে আগ্রহী হবে না। এর কারণটা হচ্ছে, তারা বলতে চেয়েছিল যে আমেরিকার সাথে যে দস্তখত, যে বন্দোবস্ত ডক্টর ইউনূস করে দিয়ে গিয়েছিল, সেই বন্দোবস্তে ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও নতুন কোনো ট্রেড এগ্রিমেন্ট করতে গেলে, অথবা কোনো রকমের আপনার যদি সামরিক চুক্তি করতে যায় অথবা অস্ত্র কিনতে যায়, তাহলে আমেরিকার পারমিশন ছাড়া বাংলাদেশ সেটা করতে পারবে না। খেয়াল করে দেখেন, এর ফলে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রসমূহ বলতে শুরু করেছে যে আমরা যদি আমাদের সাথে, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে নানানভাবে কিছু করতে গেলে, চুক্তি করতে গেলে, সামরিক খাতে চুক্তি করতে গেলে যদি আমেরিকার অনুমোদনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা আসলে আমেরিকার ফুটিংয়ে নেই। আমেরিকা যেখানে আছে আমরা তার নিচে চলে গেছি। সুতরাং এই রকম অবস্থায় আমরা বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে কমিয়ে দিতে পারি। এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। কেননা বাংলাদেশ যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিক্রি করে, তার মাত্র 10 ভাগ আমেরিকাতে যায়, আর ইউরোপিয়ান ইউনিয়নে আসে প্রায় 18 থেকে 20 ভাগ। তার মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা চাইতে আমাদের অর্থনীতিতে বড় অংশীদার। এককভাবে আমেরিকা, কিন্তু ইউরোপে তো শুধু একটি আমেরিকার মতো একটি দেশ না, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন এবং ইউনাইটেড কিংডম তো রইলই। এইরকমভাবে 27টি যে রাষ্ট্র, এই 27টি রাষ্ট্রের সাথে চুক্তি করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে আমেরিকার অনুমোদনের প্রয়োজন হবে। তাই বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সরকারকে ফ্রান্সের রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দিলেন, যদি লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ যদি সমতার ভিত্তিতে যদি কোনো কিছু করা না যায়, কোনো রাষ্ট্র যদি এখানে বেশি সুযোগ সুবিধা পায়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ভিন্নভাবে চিন্তা করবে। তো এইরকম একটা পরিস্থিতিতে একটা রাজনৈতিক আবহ যদি বাংলাদেশে তৈরি না হয়, জঙ্গিবাদ এবং মৌলবাদ যদি নিপাত না যায়, তাহলে এই বাংলাদেশ কিন্তু আস্তে 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 এমন একটি সুড়ঙ্গে চলে যাবে, সেখানে আফগানিস্তানের হেরাত, কাবুল, কান্দাহারের অবস্থা ছাড়া এখানে আর কিছু অবশিষ্ট থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, যেই আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সাথে যার ইতিহাস জড়িত, যেই আওয়ামী লীগ বাংলাদেশের, মানে আপনারা একটা গান শুনেছেন এই কুমার বিশ্বজিতের, একদিন বাঙালি ছিলাম রে, বলে যে শাড়ি পরি না, পরলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। ঠিক এইরকম একটি
কথা। তারপরে বলছেন যে জারি সারি গাই না, কারণ জারি সারি গাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। তো ঠিক তেমনি এই যে আমাদের বাঙালিত্ব, আমাদের দেশ, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যত কিছু আছে যেখান দিয়ে আপনি যাবেন সেখানেই কিন্তু আওয়ামী লীগের দেখা পাবেন। 1952 সালের ভাষা আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আবার এই ভাষার দাবিতে রাষ্ট্র যখন ভাষার দাবিটি যখন স্বীকৃত হয়, পরবর্তীতে 1998 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন কানাডার আরেক সালাম এই রাষ্ট্রভাষা দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তর করেছে। আপনারা যখন দেখবেন যে বঙ্গোপসাগরে 1,31,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা জন্মবধি বার্মার দখলে ছিল, সেটার সমাধান করতে আওয়ামী লীগের প্রয়োজন ছিল। আওয়ামী লীগ সেটি বের করে নিয়ে এসছে। ভারতের অধিকারে 21,500 বর্গ কিলোমিটার ছিল, সেটা আওয়ামী লীগ সমাধান করে দিয়েছে। বাংলার জমিন ফেটে চৌচির মাওলানা আব্দুল হামিদ খান বাসানি থেকে শুরু করে আল্লামা আজিজুল হক পর্যন্ত, খালেদা জিয়া পর্যন্ত সবাই পারাক্কা অভিমুখে লং মার্চ করেছেন। আর আওয়ামী লীগের নেতৃত্ব ভারতের সাথে সমঝোতা করে গঙ্গার পানি চুক্তি করে গঙ্গাতে পানির ধারা নিয়ে এসে খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বাংলাদেশের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল, এই দুই অঞ্চলের মধ্যে যে অর্থনৈতিক যে তফাৎ ছিল, সেই তফাৎ দূর করার জন্য পদ্মা সেতু একটি মাইল ফলক, সেটি আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। ঢাকা শহর যখন অচল হয়ে গেছে, এটা এখন মানে বাতিলের খাতায় চলে গেছে, তখন এটার মধ্যে ফান্ড ফিরিয়ে আনার জন্য এই মেট্রো রেল আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। এই আওয়ামী লীগের নেতৃত্বেই অসংখ্য ফ্লাইওভার এবং এক্সপ্রেসওয়ে করে ঢাকা চিটাগংয়ে 8 লাইন করে বাংলাদেশকে যানজটের কবল থেকে কিছুটা হলেও মুক্তি এনে দিয়েছে। ঠিক এমনি করে যে দেশটি সারা পৃথিবীতে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেটি মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি কোথায় দেখবেন? শহীদ মিনারে গেলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পান। আপনি অপরাজয়ের বাংলায় গেলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পান। আপনি যখন স্মৃতিসৌধে যান তখন বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পান। বাংলাদেশের 68,000 গ্রামে যখন যান, নদী যখন দেখেন, ধান খেত পাট খেত যখন দেখেন, জারি সারি মারপতি মসজিদি যখন দেখেন, তখন বাংলাদেশ আওয়ামী লীগের কথা মনে পড়ে যায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে অবতীর্ণ হয়। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমাদের যে গবাদি কিছু বুদ্ধিজীবী বা বদ্ধজীবী আছে, যারা প্রাণ জার্মানি ইতিহাস জানেন কিন্তু বাঙালির ইতিহাসটা জানেন না, সেই গবাদি পশুদের জন্য আমি বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ আসছে, ফিরে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। তবু কেন বলছি ফিরে এসছে? তারা যে কোণঠাসা হয়েছিল, ডক্টর ইউনূস আমেরিকার টাকা খেয়ে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার পশ্চিমা চক্রান্তের অংশ হিসেবে মৌলবাদীদের সাথে হাত মিলিয়ে দেশটিকে যে জাহান্নাম বানানোর যে প্রকল্প নিয়ে এসেছিল, সেখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ব্যান করা হয়েছে কর্মকাণ্ড। সেটি কবে উঠবে এই চিন্তায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেপেলেরা বসে নেই। তারা কিন্তু প্রতিদিনে পালা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জানান দিচ্ছে, আমরা আসছি, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব। এই দেশ, এ মাটি, এ পতাকা, এ দেশের জাতীয় সঙ্গীত। এই নদীমাতৃক দেশ, নদী যার মাতা, মানে বাংলাদেশের মাতা নদী, আর নদীর মাতা ভারত। কারণ আমাদের এই 54টি নদী ভারতের ভূখণ্ড থেকে আমাদের দেশে এসছে। সুতরাং এই ভারতের সাথে সুসম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। 1500 বিলিয়ন গত 10 বছরে ভারত আর্থিক সহযোগিতা দিয়েছে বলে গতকাল আমরা ভারতের একটি পার্লামেন্টারি স্টেটমেন্টে শুনেছি। তাহলে বোঝেন যে এই বাংলাদেশ
ডক্টর ইউনূসের সময়ে আপনারা দেখেন প্রতিদিন পাকিস্তানের কোনো না কোনো মন্ত্রী আসে, প্রতিদিন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধান, উপপ্রধান, অমক তমক প্রতিদিন আসে এবং পাকিস্তানের জন্য বিনা ভিসায় আসার ব্যবস্থা করে দেওয়া, পাকিস্তানের জাহাজে বাংলাদেশে আসতে কোনো চেক করা লাগবে না, সেই রকম অবস্থা কারা করেছে? ডক্টর ইউনূসের কান্দে ভর করে বাংলাদেশে ৭১-এর পরাজিত শত্রুরা ক্ষমতায় এসেছিল। কাজী ইব্রাহিম বলেছিল না, আরে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে কি, জামাতে ইসলাম তো ক্ষমতায় আছে। হ্যাঁ, জামাতে ইসলাম ছিল, কারণ ডক্টর ইউনূস ছিল জামাতে ইসলামের যে রাজনৈতিক দল, এই দলের আব্বা। সেই আব্বা এই জামাতে ইসলামীকে কান্দে নিয়ে চেষ্টা করেছিল রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে, কিন্তু পারেননি। কেন পারেননি? কারণ বাংলাদেশের মানুষ ৭১-এর পরাজিত শত্রুদেরকে আবার ক্ষমতায় আসতে দিতে চাননি। আমরা যাদেরকে ৭১-এ পরাজিত করেছি, আমরা তাদেরকে আবার পরাজিত করব। মনে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আসা বা না আসা কোনো বড় কথা নয়। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার যে ক্ষমতা, যে সামর্থ্য, যে প্রয়োজনীয়তা, বাংলাদেশের মানুষ সেটা উপলব্ধি করছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে সদর্বে না থাকে, তাহলে সেখানে মৌলবাদের উত্থান হয়, জঙ্গিবাদের উত্থান হয়, বাংলাদেশ অর্থনীতিতে অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যায়, সমাজ রাষ্ট্র এতিম হয়ে যায়। সেই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ কারোর দানের দিকে, দয়ার দিকে তাকিয়ে নেই। মার্চ থেকে এপ্রিল, মে, জুন, এই ৩টি মাস আপনাদের আন্দোলনটি আপনারা চালু রাখেন। জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ পুরো দমে সম্পূর্ণভাবে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল হিসেবে, পার্লামেন্টের বিরোধী দল নয়, বাংলাদেশের মানুষের মণিকোঠার, হৃদয়ের মণিকোঠার বিরোধী দল হিসেবে আবার ফিরে আসছে। আমি এই মুহূর্তে এই পর্বে আপনাদেরকে এর চেয়ে বেশি বিস্তারিত বললাম না, তবে এটি নিয়ে আমি আরেকটি পর্ব করব, আওয়ামী লীগ কিভাবে, কখন, কেমন করে ফিরে আসছে। তবে এই কথা বলে রাখতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসছে বাংলাদেশের দাবিতে, ইতিহাসের দাবিতে, ঐতিহ্যের দাবিতে। মানুষের ভালোবাসা, মানুষের প্রেম, মানুষের মমতা এই আওয়ামী লীগের সাথে গ্রথিত। আওয়ামী লীগ যতদিন ছিল না, বাংলাদেশ ততদিন অন্ধকারে নিমজ্জিত ছিল। বাংলাদেশে আলো আসতে হলে আওয়ামী লীগও আসতে হবে। ভালো থাকবেন। ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধের এত বছর পরে আমেরিকায় গত ২০শে মার্চ কংগ্রেসে কেন বাংলাদেশে সেই সময়ে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করা হলো? আমেরিকাতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। চায়নাও আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাহলে এত বছর পরে কেন আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে জনৈক মার্কিন কংগ্রেসম্যান? এটা কি আসলেই স্বীকৃতি চাওয়া, নাকি এর পেছনে কোনো রাজনীতি রয়েছে, নাকি এটি বৃহত্তর জিও পলিটিক্সেরই অংশ? আজকে এই বিষয়টি নিয়ে আলাপ করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। মার্চ মাস আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরুর মাস। এই মাসেই ২৫শে মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট শুরু করেছিল এবং তার মধ্য দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, যা শেষ পর্যন্ত ৩০ লক্ষ শহীদে গিয়ে ঠেকেছিল। সেই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী গণহত্যা বলা হয়ে থাকে এবং এটি সাম্প্রতিক ইতিহাসে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণহত্যা। এবং যদি ৯ মাসে ৩০ লাখ লোক শহীদ হয়েছে, সুতরাং এটা দ্রুততম সময়ের বিচারে সংগঠিত গণহত্যা। ৭১-এর মুক্তিযুদ্ধে তো আমি একটু আগে যেটা বললাম, আন্তর্জাতিক ভাবে যারা আমাদের বিরোধিতা করেছিল, আমেরিকা তার মধ্যে অন্যতম। এত বছর পরে সেই মার্কিন সংসদে মার্কিন কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, তিনি ওহিওর
সিনসিনাটি থেকে নির্বাচিত কংগ্রেসম্যান, এবং সিনসিনাটি কাউন্সিলেও তিনি এর আগে ছিলেন। 2023 সাল থেকে তিনি কংগ্রেসম্যান হিসেবে রয়েছেন, এবং তিনি বাংলাদেশের এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে এবং বাংলাদেশে বর্তমানে যে সংখ্যালঘু নির্যাতন চলছে, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, সেই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি একটি প্রস্তাব আনেন, এবং আইন অনুযায়ী সেই প্রস্তাব এখন ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে প্রেরণ করা হয়েছে। এই গ্রেগ ল্যান্সম্যান তিনি কিন্তু অনেক তার রেফারেন্স হিসেবে তিনি ব্যবহার করেছেন সেই আর্চার ব্লাড টেলিগ্রাম, সিনেটর এডওয়ার্ড কেনেডির রিপোর্ট, অ্যান্থনি মাস্কারানহাসের একটা প্রতিবেদন জেনোসাইড। সুতরাং তিনি বেশ তথ্য প্রমাণ নিয়েই এবারের এই প্রস্তাবটি এনেছেন, এবং তিনি বলেছেন যে এই অপারেশন সার্চ লাইটের কথা বলেছেন, সেই সময় সংগঠিত গণহত্যার কথা বলেছেন, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের কথা বলেছেন, তারা ধর্ষণের শিকার হয়েছিল, এবং তার মধ্যে একটা বড় অংশই ছিল হিন্দু নারী। সো এই সব বিষয়ে এখন দেখার বিষয় যে এটা কংগ্রেসে গৃহীত হয় কিনা, এবং এটা যদি গৃহীত হয় তাহলে সেটা কিন্তু বাংলাদেশের উপর নতুন করে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে, এবং বর্তমান সরকার আন্তর্জাতিক নজরদারির মধ্যে পড়ে যাবে, এবং এটা নিয়ে সর্বত্র একটা নতুন বিতর্ক শুরু হবে। কারণ বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে আমরা কিন্তু অনেক দিন ধরেই আন্দোলন করছি এটি নিয়ে, মানে বেশ কয়েক বছর বিগত সরকারের আমলেও এই দাবি তোলা হয়েছিল, এবং এই বাংলাদেশে সংগঠিত গণহত্যা এটা এতটাই মর্মান্তিক, এতটাই নিষ্ঠুরভাবে সংগঠিত করেছিল পাকিস্তানের হানাদার বাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী, তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদররা, এবং এটা আস্তে আস্তে পৃথিবী কিন্তু জানছে, এবং জানতে জানতে আজকে এটি মার্কিন কংগ্রেসে প্রস্তাব আকারে উত্থাপিত হয়েছে। এখন কথা হলো যে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে এটি মার্কিন কংগ্রেসে উত্থাপিত হলো। যখন বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়, তখন অপরাধীর কাঠগড়ায় কিন্তু দাঁড়ায় পাকিস্তান, অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায় পাকিস্তানের সেই শাসক গোষ্ঠীর এদেশীয় দোসর, সেই সময়ের জামাত ইসলাম, এই রাজাকার আল বদর এরা। তাহলে পাকিস্তান এবং জামাতের বিরুদ্ধে একটা এলিগেশন, সেটা মার্কিন কংগ্রেসে উত্থাপিত হচ্ছে। আমরা তো জানি যে পাকিস্তানের সাথে এই মুহূর্তে আমেরিকার বিশেষ মহরম চলছে। আমরা তো জানি যে বাংলাদেশে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য আমাদের যে ঢাকার মার্কিন দূতাবাস তারা কাজ করেছে, এবং ডক্টর ইউনূসটা মূল যে ষড়যন্ত্রটা করেছিল তাতে তো জামাতের ক্ষমতায় চলে যাওয়াটা প্রায় নিশ্চিত ছিল। তো যে আমেরিকা জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেছে, যে আমেরিকা এই পাকিস্তান সেনাবাহিনীর সাথে, পাকিস্তান সরকারের সাথে এত মহরম, সেই আমেরিকা কি এমন ঘটলো যে তাদেরই কংগ্রেসে এই বাংলাদেশের 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে উদ্বেগ জানিয়ে প্রস্তাব আনা হলো। এই জায়গাটি মানে রাজনীতির একটা খেলা রয়ে গেছে। আপনারা জানেন যে বর্তমানে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানকে আক্রমণ করেছে, এবং ইরান এই হামলার জবাব দিতে গিয়ে একদিকে যেমন ইসরায়েলকে আক্রমণ করছে, আরেকদিকে মার্কিন যেসব দেশ ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশে, সৌদি আরব, বাহরাইন, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, ইরান থেকে কিন্তু ওই মার্কিন সামরিক বেসগুলোতে অ্যাটাক করা হচ্ছে। তার মানে কি, ইরান আমেরিকা এবং ইসরায়েলের সাথে বদলা নিতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অ্যাটাক করছে, যদিও তারা টার্গেট করছে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে, সামরিক বেসগুলোকে, কিন্তু তারপরেও এটা মধ্যপ্রাচ্যের দেশগুলোই তো এফেক্ট করছে। তো এই অবস্থায় আবার মধ্যপ্রাচ্যের সৌদি আরবেরা আবার ইরানের বিরুদ্ধে
অবস্থান করছে। তো এই অবস্থায় পাকিস্তানের অবস্থানটা কি? পাকিস্তানের তো বাহরাইনের সাথে চুক্তি আছে, পাকিস্তানের সৌদি আরবের সাথে কয়েকদিন আগে সামরিক চুক্তি আছে, পাকিস্তানের কাতারের সাথে চুক্তি আছে। তাহলে এই ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাতে পাকিস্তান কি ইরানের বিরুদ্ধে? এই সংঘাত যখন শুরু হয়, আপনারা দেখেছেন যে করাচিতে মার্কিন দূতাবাসের অফিস আক্রান্ত হয়েছে এবং সেখানে সেটি ঠেকাতে গিয়ে অনেক পাকিস্তানি মারা গেছে। তো পাকিস্তানের এই জায়গাটা অবস্থান কি? পাকিস্তানের সাথে ইরানের বর্তমান সম্পর্কটা কি এই সংঘাত চলাকালীন? পাকিস্তানের সাথে ইরানের তো একটা বর্ডার আছে এবং এই বর্ডারের মাধ্যমে প্রচুর তেল কেনা বেচা হয়। ইরানের তেল এই পাকিস্তানে এই বর্ডার দিয়ে কেনা বেচা হয় এবং একদিকে সামরিক চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে, আর একদিকে কূটনৈতিক একটি সুসম্পর্ক কিন্তু পাকিস্তানের সাথে ইরানের রয়েছে, অফিসিয়াল সম্পর্ক, আনঅফিসিয়াল সম্পর্ক, যে কারণে পাকিস্তান এখন একদম চুপ করে আছে। এই জায়গাটা কিন্তু আমেরিকা পছন্দ করতেছে না। এরকম একটা দুঃসময়ে পাকিস্তানকে আমেরিকা তাদের পক্ষে চেয়েছে। পাকিস্তান এমনও বলেছিল যে সৌদি আরব আক্রান্ত হলে প্রয়োজনে তারা পারমাণবিক বোমা দিয়ে সহায়তা করবে। অথচ যখন সৌদি আরব আক্রান্ত হলো তখন পাকিস্তানের এই নীরবতাটা আমেরিকা পছন্দ করছে না। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যে জামাত ইসলামী, যারা দুদিন আগেও আমেরিকার বন্ধু ছিল বলে বুক ফুলিয়ে হাঁটতো বাংলাদেশে, তারা এখন যেহেতু আমেরিকা তাদের ক্ষমতায় নিতে পারেনি, তারা এখন পোলটিকে সম্পূর্ণ চায়না অভিমুখে। তাদের ইতিমধ্যেই অনেক নেতা চায়না ঘুরে এসেছে, তো চায়নার সাথে একটা রেগুলার সম্পর্ক তারা মেনটেন করছে। এবং কয়েকদিন আগে দেখলেন যে জামাতের আমিরের সংসদীয় আসনে চায়না এই রমজান উপলক্ষে উপহারের বাক্স দিলেন এবং সেটি ছিল চাইনিজ এম্বাসির পক্ষ থেকে একটা দেওয়া উপহার। জামাত আবার দাবি করলো এটা তাদের এবং চায়নার যৌথ উদ্যোগে দেওয়া উপহার। পরবর্তীতে যখন চায়না বলেছে না এটা আমাদের দেওয়া উপহার, এর সাথে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই, তখন আবার জামাত তাদের স্টেটমেন্ট সরিয়েছে। তো এই যে চায়নার সাথে দরম মরম আমেরিকাকে ভুলে গিয়ে এই জিনিসটা আমেরিকার ভাল লাগেনি। সুতরাং এক ঢিলে দুই পাখি মারার মতো করে সেই ৭১-এর গণহত্যাকে নিয়ে আসা হয়েছে। এই মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা এটা এমন একটা পাপ যেটা যতদিন তারা তাদের ভুল স্বীকার করে ক্ষমা না চেয়ে বিচারের মুখোমুখি না হয়ে এভাবে পাশ কাটিয়ে যেতে থাকবে, ততদিন এই পাপ তাদের ছাড়বে না। এবং এখন তারা আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবে এই ৭১-এর এই গণহত্যার অভিযোগের মুখোমুখি আবার দাঁড়িয়েছে এবং এবার এই অভিযোগ আনছে আমেরিকার জনৈক কংগ্রেসম্যান। আমার মনে হয় না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা যে কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যানের মনে হলো তিনি এই প্রস্তাবটা উত্থাপন করলেন। এর পেছনে আরো গভীর কোনো খেলা আছে, রাজনীতির খেলা আছে, বৃহত্তর জিও পলিটিক্সের অংশ আছে এবং এর মধ্য দিয়ে পাকিস্তান এবং জামাতে ইসলামকে এক হাত দেখে নেবে আমেরিকা। সুতরাং এটা নিয়ে আমি এ কারণেই কথা বললাম যে এটা নিয়ে ইতিমধ্যেই আমাদের অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু কেন এই অবেলায় বাংলাদেশের গণহত্যার প্রস্তাব নিয়ে এলেন মার্কিন কংগ্রেসম্যান, সেটি নিয়ে খুঁজতে গিয়েই এই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবার মতো অবস্থা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।